অনেক বছর ধরে পড়ে থাকার পর ফাইনালি ওয়াসিফ মঞ্জিল প্যালেস খুলে গেল। তো আমি আজকে সেখানেই এক্সপ্লোর করতে চলেছি। কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স, কি কি অবজার্ভ করলাম, গোপন সুড়ঙ্গ দিয়ে কোথায় যাওয়া যায়, মেনটেন্যান্সের দায়িত্বে থাকা এনাদের কাছ থেকে জেনে নেবো ইতিহাসে কিছু অজানা তথ্য। তো বেরিয়ে আসলাম ওখান থেকে, এখান দিয়েও যাবো কৃষ্ণনগর লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটা ধরে বেলডাঙ্গা থেকে ডাইরেক্ট চলে আসলাম মুর্শিদাবাদ স্টেশন এবং সেখান থেকে একটি টোটো ধরে নবাবের শহর দেখতে দেখতে এবং হাজারদুয়ারির পাশ দিয়ে সোজা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ ওয়াসিফ মঞ্জিলে। তো এটা যেতে গেলে তোমাদের জেটি ঘাটের সামনে দিয়ে যেতে হবে এবং তার ঠিক অপোজিটেই তোমরা দেখতে পাবে ওয়াসিফ মঞ্জিল। তো এখন আমরা ওয়াসিফ মঞ্জিলের সামনে, কে ছিল ভাই ওয়াসিফ সমস্তটাই জানাবো ব্লগের মাধ্যমে। তো টোটো ভাড়া নিল 30 টাকা পার হেড, 15 টাকা করে। আজকে এটাকে আমরা এক্সপ্লোর করব। প্যালেসের দুপাশে রয়েছে দুটি সুন্দর গার্ডেন, দেখে বোঝা যাচ্ছে যে কাজ চলছে। পাশে দুটি রয়েছে ফোয়ারা, যেটা চালু হলে কিন্তু খুব সুন্দর লাগবে। ঢুকবার আগে তো টিকিট কাটা ম্যান্ডেটরি, তাই টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম এবং 10 টাকা করে পার হেড নিল, অর্থাৎ 10 টাকা করে টিকিট। তো টিকিট কেটে সামনের দিকে এগিয়ে পড়লাম আর সদর দরজাতে ভেতরে ঢুকে দেখতে পেলাম একটা ছোট ঝাড়বাতি লাগানো আছে, যদিও এটা এখনকার ঝাড়বাতি। তারপর সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম ডান দিকেই সিঁড়ি পড়ছে এবং সেটা অনেকটাই হিউজ। সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে যাওয়া যাবে, দেখবো কত দূর যাওয়া যাচ্ছে উপরে, দেখিয়ে দিই। এরকম চলো উপরে উঠে ফার্স্টে যেটা চোখে বললো সেটা এই লেখাগুলি, তো তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। আর সামনে এরকম একটা স্ট্যাচু রয়েছে, পাশে রয়েছে 10টি আয়নার ড্রেসিং টেবিল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। আর পুরোটাই ছিল বেলজিয়াম কাছে। তারপরে ছিল এই বড় রুমটি, যেটা দেখে তোমার চোখ কিন্তু ধাঁধিয়ে যাবে, দেখে কিন্তু রাজবাড়ি রাজবাড়ি ফিল পাবে। আরে এটা তো রাজবাড়ি। ওপরেও কিন্তু জায়গা আছে যাওয়ার, তো দেখা যাক আমাদের যাওয়ার মানে অনুমতি আছে কি না, মানে সমস্ত ভিজিটারদের যদি অনুমতি থাকে তাহলে দেখাবো তোমাদের। তো ওইখানেও বেলজিয়াম কাচের 8টি আয়নার, এটাকে বলা হচ্ছে কি, এটা বলা হচ্ছে বেলজিয়াম কাঁচের 8টি আয়নার ড্রেসিং টেবিল, 8টি আয়না আছে। তখনকার সমস্ত দরকারি দলিলপত্রগুলিও কিন্তু চোখে পড়লো, তো সেগুলো আমি একটু নিয়ে নিলাম। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তখনকার পলিটিক্সের যে চিত্র সেটাও এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, কিন্তু ছবিটিও সেই সময়ের। আর এখানে একটা নাকারা দেখতে পেলাম, যুদ্ধের সময় হেড কাট হওয়া থেকে বাঁচাতো। আই রাইট? যদিও এটা ইয়ার্কের বিষয় নয়। আর সামনে দেখতে পেলাম একটি পালকি আর ওয়াসিফ নবাবের ব্যবহার করা এই সুন্দর বিছানাটি। বাট এখনও তো শেষ হয়নি, এখনও আমি দেখতে চলেছি অনেক কিছু। তো সামনের দিকে আমি এগিয়ে যেতে দেখলাম আরেকটি ঘর রয়েছে, যেটাকে ঠিকঠাক করা হচ্ছে। আসলে অনেকদিন ধরে পড়েছিল, তাই সেটাকে আবার রিপেয়ার করা হচ্ছে। হাতির পিঠে ব্যবহৃত হাওদা, হাওদা কি আমি জানি না, তার জন্য তোমাদের বলতে পারলাম না। সামনের দিকে এগিয়ে যেতেই বড় সিঁড়িগুলো দেখতে পেলাম, বাট এখানে কিন্তু শেষ নয়। পাশে একটি দরজা দেখতে পেলাম এবং সেখান দিয়েও আমি ভিতরে ঢুকে গেলাম। এটা খোলাই যেহেতু ছিল, বাট সেটা তো ছিল বাথরুম। বাট সত্যি বলতে বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যারা ঘুরতে আসবে তারা বাথরুমটা অনায়াসে ইউজ করতে পারবে। দরজার পর দরজায় দেখে চলেছি, বাট এটা হচ্ছে তালা লাগানো। বাট বুঝতে পারছিলাম কিছু তো লুকিয়ে আছে এখানে, তো সেটা আমাকে খুঁজতেই হবে। তার জন্য আমি ছাদে চলে আসলাম, একবার দেখে নিলাম চারপাশটা, উপর থেকে কিছু দেখা যায় কিনা। আর যা রোদ, তার জন্য চেঞ্জার পরে নিলাম। উপর থেকে দেখলে যেন বাগানগুলোকে আরও সুন্দর লাগছে, তাহলে পুরো কমপ্লিট হওয়ার পর ভাবো কেমন লাগবে। একদম উপরের দিকে তাকিয়ে দেখলাম ওখানে কোনো রাস্তা আছে কিনা। ভেতর থেকে আমি কিন্তু ঘর দেখেছিলাম, তাই এই শক্তি নিয়ে ভাবলাম যাই দরজাগুলো ভেঙে দিই, কিন্তু সেটা করলে খেয়াল রাখতে হবে পরে আমাকেও ভাঙবে। তাই কোনো রকম রিস্ক না নিয়েই আমি সামনের দিকে এগিয়ে গেলাম, অর্থাৎ ছাদের সামনে। সেখান থেকেও দেখলাম একটা রাস্তা রয়েছে, আর সেখান থেকেই আমি দেখতে পেলাম কিছু রহস্যজনক বাড়ি। বোঝা যাচ্ছে এটা প্রত্যন্তভাবে পড়ে রয়েছে, তো পরে টাইম পেলে যাব। তারপর দেখা হলো ইনার সাথে, ইনি এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন। ইনি আমাদের বললেন যে উপরে মহিলারা থাকতেন এবং উপর থেকেই তারা বাইজিদের নাচ দেখতেন। তো আমি উপরে যেতে চাইলাম, উপরে যাওয়ার রাস্তা দেখতে চাইলাম, বাট তিনি শুনছিলেন না। বাট ফাইনালি অনেক রিকোয়েস্ট করার পর তিনি গোপন সুড়ঙ্গটা আমাকে দেখালেন। তাহলে আপনি যদি অনুমতি দেন তাহলে যাবো। আচ্ছা আচ্ছা, গোপন সুড়ঙ্গ তো আছেই, তার পাশাপাশি উপরে যাওয়ার একটি রাস্তাও খুঁজে পেলাম, কিন্তু ইনি আমাদের বারণ করলেন এটা বলে যে অনেকদিন আগেকার সিঁড়ি ভেঙে টেঙে যেতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই রিস্ক নিয়ে লাভ নেই। যদি অনেক রিকোয়েস্টের পরই তিনি এই ঘরটা খুলে দেখিয়েছেন, এটা কিন্তু সহজে কারো চোখে পড়বে না। বিপদের আশঙ্কা পেলে নবাব ওয়াসিফ ওই গোপন সুড়ঙ্গ ব্যবহার করে বাইরে বেরিয়ে যেতেন। আর ইনার মুখে শুনে নেব নবাব সিরাজদৌলকে ধরিয়ে দেওয়ার সেই মাঝির ঘটনা। মাঝি ওদের বউ ছেলে মেয়ে যারা ছিল ওদেরকে নিয়ে গেল, যাওয়ার পরে বললো আমার পুরস্কারটা, বলছে হ্যাঁ তোমাকে তো পুরস্কার দিতে হবে, তুমি সামান্য 1001 টাকার লোভে দেশের নবাবকে ধরে দিলে আমাদের হাতে, যদি এর থেকে কেউ বেশি দেয় তাহলে তো তুমি আমাদেরকে ধরে দিলা না, কিছু দিল না, জাফরের থেকে বেশি, হ্যাঁ তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে, তখন ওকে মেরে দেয়। ভালোই করেছে, যে যেমন কাজ করে তেমন তার ফল পায়। ওকে মেরে দিল, হ্যাঁ, দিয়ে ওর সমাধিটা রাখা আছে ঘোষবাগে। আপনি একাই করছেন, আরো সব আছে এখানে বাগানেরা তৈরি করতে পারেন, কারণ এদের হাজারদুয়ারি যেমন সেন্ট্রালে কোনো জিনিসের অভাব নেই,
আর এখানে যা আয় হবে সেই আয় থেকে খরচা। আচ্ছা আচ্ছা, কে বাস করতেন না সিরাজদৌল্লা? না না ওয়াসিফ আলী মির্জা। ওয়াসিফ আলী মির্জা, আচ্ছা। কে ছিলেন উনি? উনি নবাব ছিলেন একজন। উনিও নবাব ছিলেন। তো আমাদের ওয়াসিফ মঞ্জিল ঘোরা কমপ্লিট হলো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিও এবং লাইক করে দিও। আর এখন অনেকদিন টাইম লাগবে, তোমরা এখন চাইলে এমনি ঘুরতে পারো। এখন অনেকদিন টাইম লাগবে, প্রায় 2 বছর পর তোমরা চাইলে এটাকে পুরোপুরি ফিল নিয়ে এনজয় করতে পারবে। সো টাটা। বাট ওয়েট, এখন একটা টুইস্ট আছে। তো টুইস্টটা হচ্ছে এটাই, ওয়াসিফ মঞ্জিলের ছাদ থেকে যে প্লেসটা দেখিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। তো এই প্লেসটা আমি এক্সপ্লোর করেছি। তো কি কি এখানে আছে, কি বা আমি এক্সপ্লোর করলাম, কি কি খুঁজে পেলাম, সেসব নিয়েই হবে আমাদের নেক্সট ব্লগ। একটু গা ছমছম করছিল, রাত্রে তো একটু বেশি ঘমছম করবে।